ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা পরমাণু চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব। তোমরা সবাই জানো যে পরমাণু চ্যাপ্টার থেকে অনেক অংশ আমাদের এই 2022 সালের উচ্চ মাধ্যমিক তার জন্য বাদ দেওয়া হয়েছে এবং বিশেষ কিছু অংশ তোমাদের পরীক্ষার জন্য রাখা হয়েছে। তো আমি জাস্ট বই থেকে কিছু অংশ তোমাদের দাগিয়ে দেবো, যে অংশগুলো পড়লে মোটামুটি তোমরা কিন্তু পরীক্ষায় আশা করি ভালো ফল করবে। তো চলো দেখে নিই যে পরমাণু চ্যাপ্টারের কোন কোন অংশগুলো আমরা দাগিয়ে দিচ্ছি। তো শুরু করছি ছায়া প্রকাশনী বইয়ের পরমাণু চ্যাপ্টার। দেখো 849 নাম্বার পেজ পরমাণু চ্যাপ্টারটা রয়েছে। তো আমরা চলে আসবো শুরুতেই 850 পেজে। 850 পেজে দেখো এই জায়গায় আমি মার্ক করেছি যে রাদারফোর্ড মডেল বা রাদারফোর্ড প্রতিরূপ নামে পরিচিত বলে জিনিসটা রয়েছে। তো এই রাদারফোর্ড মডেল কি, এটা আমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো যেটুকু অংশ দেখো দাগিয়েছি যে প্রত্যেক পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এখান থেকে শুরু করে আমরা শেষ করছি যে ইলেকট্রনটিকে বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়। ঠিক ওইটুকু অংশ আমরা ব্র্যাকেট করছি। যদি রাদারফোর্ড মডেল কাকে বলে বা কী এভাবে প্রশ্ন আসে, আমরা এইটুকু অংশ লিখব এবং তার সঙ্গে দেখো একটা ছবি দেওয়া রয়েছে যেখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রনকে চিহ্নিত করা আছে, ওই ছবিটা আমরা এঁকে দেবো তার সঙ্গে। মোটামুটি 1-2 নাম্বারের প্রশ্ন এখান থেকে এইভাবে আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে রাদারফোর্ড মডেলের ত্রুটি, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এখানে দেখো দুটো ত্রুটির কথা বলা হচ্ছে, একটা হচ্ছে পরমাণুর অস্থায়িত্ব আর একটা হচ্ছে পরমাণুর বর্ণালী। তো এই পরমাণুর অস্থায়িত্বের মধ্যে যেটুকু অংশ আমরা পরীক্ষায় লিখবো, দেখো আমরা ব্র্যাকেট করে দিয়েছি যে ব্র্যাকেট শুরু হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তত্ত্ব অনুসারে, এই জায়গা থেকে ব্র্যাকেট শুরু হচ্ছে এবং এই বিকিরণ হওয়ার কথা এই অবধি ব্র্যাকেট হচ্ছে এবং তারপরে ব্র্যাকেট হচ্ছে এরকম ঘটলে ইলেকট্রনগুলি শক্তিহীন হয়ে পড়তো এবং স্থির তড়িৎ আকর্ষণের জন্য নিউক্লিয়াসের উপরে এসে পড়তো। তারপর লিখছো যে এরকম হলে কোনো পরমাণুর আয়ুই 10⁻⁸ সেকেন্ডের বেশি হতো না। মানে যেটুকু অংশ দেখো ব্র্যাকেট করা রয়েছে, আমরা টানা ওই অংশটুকু লিখে যাব, বাকি অংশটা লেখার প্রয়োজন নেই। আচ্ছা, একই রকমভাবে সেকেন্ড পয়েন্টে আসছি যেখানে বলছে যে পরমাণুর বর্ণালী। সেখানে আমরা লিখতে পারি যে পরমাণু থেকে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, অথচ হাইড্রোজেন হিলিয়াম ইত্যাদি মৌলের পারমাণবিক বর্ণালী হলো রেখা বর্ণালী, নিরবিচ্ছিন্ন বর্ণালী নয়। জাস্ট এইটুকু অংশ যেটুকু ব্র্যাকেট করা দেখলে সেইটুকু অংশ কিন্তু আমরা পরীক্ষার জন্য লিখবো, যদি মডেলের ত্রুটিটা আমাদের লিখতে দেয়। কারণ জানো এগুলোতে 1-2 নাম্বারের বেশি দেয় না, তাই জন্য এতটা না লিখে জাস্ট মানে যেটুকু অংশ খুব ইম্পর্টেন্ট সেটুকু অংশ দাগিয়ে দেওয়া হচ্ছে। নেক্সট চলে আসবো যেটা যে বোরের যে পরমাণু মডেল সেটাতে চলে আসছি। সেখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বোর তত্ত্বের স্বীকার্য সমূহ। তো সেখানে আমরা 3টে স্বীকার্য পড়ি। 3টে স্বীকার্য দেখো 1, 2, 3 করে রয়েছে এবং সেগুলো আমরা সেই অনুযায়ী ব্র্যাকেট করেছি যে কতটুকু অংশ লিখতে হবে। প্রথম অংশ দেখতেই পাচ্ছ যে কোনো পরমাণুর মধ্যস্থিত থেকে আরম্ভ করে বিকিরণ করে না, এইটুকু ব্র্যাকেট করা হচ্ছে। সেকেন্ড পয়েন্টে একইভাবে যে কোনো ইলেকট্রনের মানে যেটুকু অংশ মোটা হরফে লেখা রয়েছে সেইটুকু অংশ তো বলবোই, তার সঙ্গে এক্সট্রা যেটুকু ব্র্যাকেট করেছি সেইটুকু অংশ তোমরা কিন্তু লিখে দেবে। আচ্ছা, তার সঙ্গে আরেকটা কথা বলার যে এই যে বোরের স্বীকার্যগুলো ডাইরেক্ট কিন্তু এরকম 3টে একসঙ্গে লিখতে এলেও এরকম নাও হতে পারে, হয়তো জিজ্ঞেস করতে পারে। যেমন প্রথম যে পয়েন্টটা রয়েছে 1 নম্বর যেটা, সেটাকে আমরা বলছি স্থির কক্ষপথ, তার স্বীকার্য এটা। তো এইভাবেও প্রশ্ন আসতে পারে যে কক্ষপথগুলি যে স্থির কক্ষপথ সেই অনুযায়ী বোরের স্বীকার্যটি লেখো। তো আমরা তখন কিন্তু শুধুমাত্র এই ফার্স্ট পয়েন্টটাই লিখবো। বা সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বোরের কম্পাঙ্ক শর্ত, ফ্রিকোয়েন্সি কন্ডিশন বলে লিখছে, এটা আসলে আমরা শুধুমাত্র কিন্তু সেকেন্ডটাই লিখবো। এবং 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে বোরের কোয়ান্টাম শর্ত, সেটা এলে 3 নম্বর শর্তটাই লিখবো। মানে পুরোটাই যে লিখতে হবে এরকম কোনো মানে নেই, মানে প্রশ্ন অনুযায়ী দেখবে কীভাবে প্রশ্ন আসছে সেই অনুযায়ী লিখবে। আশা করি বুঝতে পারলে বোরের স্বীকার্য থেকে এইরকম টাইপের প্রশ্ন আসে। বেশ পরবর্তী অংশ যেটা আসবো সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মেরে রাখতে পারো, যে ডি ব্রগলির প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কি লিখবো দেখো, আমরা এখান থেকে ব্র্যাকেট করছি যে ডি ব্রগলি ধরে নেন যে বলে ব্র্যাকেটটা শুরু করছি এবং ব্র্যাকেট শেষ করছি কোথায়, স্থানু তরঙ্গ গঠিত হতে পারবে না, ওইটুকু অংশ বলবো। বলে যে ছবিটা দেওয়া রয়েছে দেখো, একটা ডায়াগ্রাম রয়েছে, একটা সার্কেল, তার মধ্যে ওয়েভস দেখানো হয়েছে, সেই ছবিটা আঁকবো। এবং তারপরে আবার দেখো বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ আর হলে পরিধি 2πr যেরকম রয়েছে সেইটুকু এসে ব্র্যাকেট শেষ করছি mvr = nh/2π, যেটা আমাদের বোর্ডের যে পস্টুলেট ছিল সেই জিনিসটা।
এবং এটিকে আমরা বলছি বোরের কোয়ান্টাম শর্ত। আমরা আগের পাতাতেও দেখলাম যে বোরের কোয়ান্টাম শর্ত মানে তার স্বীকার্য যেরকম আসতে পারে, তেমনি এইভাবেও কিন্তু বোরের কোয়ান্টাম শর্ত হিসাবেও আসতে পারে, যে সেটা ডি ব্রগলি থেকে আমরা বোরের কোয়ান্টাম শর্ত পেলাম, সেই প্রতিষ্ঠা করো, এইভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক যেটুকু প্যাকেট করেছি ওইটুকু লিখলেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি বোর তত্ত্বের প্রয়োগ। তো এখানে প্রয়োগে দেখো কি আসতে পারে। এখানে এই যে দেখো আমি দাগিয়েছি যে n-তম বোর কক্ষপথের ব্যাসার্ধ Rn। তো ডাইরেক্ট তোমরা এই Rn এর যে ভ্যালুটা রয়েছে, Rn ইকুয়াল এপসাইলন নট n স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড ই স্কোয়ার, এই ভ্যালুটা মুখস্থ রাখবে, কারণ আমাদের অঙ্ক আসতে পারে এখান থেকে, যেখানে ডাইরেক্ট এই ফর্মুলাটা ব্যবহার করলে আমরা অঙ্ক পেরে যেতে পারি। এছাড়া জিনিসটা প্রমাণ করতে পারে, দিতে পারে, মানে প্রশ্ন আসতে পারে যে n-তম বোর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। তো সেখানে কিন্তু আমরা জাস্ট এই ছোট্ট যেটুকু অংশ রয়েছে এটুকু করে আমাদের দেখাতে হতে পারে। তো কি রয়েছে, খুব সহজ জিনিসটা। আমরা জানি যে কোনো একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তপথে পরিভ্রমণ করে, এটা একটা সমবৃত্তীয় গতি। তো সমবৃত্তীয় গতির জন্য একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন পড়ে। তো অভিকেন্দ্র বলটা কে যোগান দেয়? অভিকেন্দ্র বল যোগান দিচ্ছে আমাদের যে তড়িতাকর্ষণ বল, সেটা। তো এখানে তড়িতাকর্ষণ বল কি রয়েছে, 1/4πε0 জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে আর এন স্কোয়ার লেখা, কেননা আমরা n-তম কক্ষপথের জন্য কাজ করছি, সেই জন্য। এখানে প্রশ্নই বলেছে যে n-তম বোর কক্ষপথের ব্যাসার্ধ কর, তাই জন্য আর এন স্কোয়ার লেখা হচ্ছে। এবার সেটা ইকুয়াল কি হবে, অভিকেন্দ্র বল সেটা কত হয়, mv স্কোয়ার বাই আর। এখানে লিখবো mvn স্কোয়ার বাই আর এন, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা n-তম জিনিসের জন্য কাজ করছি, সেই জন্য। এবং এটাকে সলভ করলে তোমরা কিন্তু আর এর ভ্যালু পেয়ে যাচ্ছ, যেখানে আর এন দেখো দেওয়া রয়েছে, যেটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিয়ে দেখাচ্ছি। এটুকু আসতে পারে। এছাড়া আসতে পারে কি, n-তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি যেটা। তো ইলেকট্রনের মোট শক্তি সেটা আমরা কিন্তু আমাদের যে তড়িৎ বিভব চ্যাপ্টার, সেই চ্যাপ্টারই পেয়েছি। এখানে ডাইরেক্ট তোমরা দেখতে পাবে 4 নম্বর ইকুয়েশন যেটা, সেখান থেকে জিনিসটাকে শুরু করতে পারো, যে n-তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি কত হয়। মোট শক্তি মানে কি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, এই দুটোকে যোগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে En ইকুয়াল মাইনাস অফ 1/4πε0 জেড স্কোয়ার বাই 2Rn, যেটা 4 নম্বর ইকুয়েশন। জাস্ট এটা লিখলে শুরুতেই 4 নম্বর ইকুয়েশনটা। এবং সেখানে দেখো আমরা Rn এর যে ভ্যালুটা একটু আগেই বললাম যে 3 নম্বর ইকুয়েশনে আমরা Rn এর ভ্যালু পেয়েছি, যদি সেটা মুখস্থ রাখো তাহলে Rn এর ভ্যালুটা ডাইরেক্ট আমরা 4 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিয়ে আমরা En পেয়ে যেতে পারি। En এর ভ্যালু হচ্ছে 5 নম্বর ইকুয়েশন দিয়ে বলা হচ্ছে যে মাইনাস m e⁴ জেড স্কোয়ার বাই 8ε0 স্কোয়ার n স্কোয়ার এইচ স্কোয়ার। এবং এই En এর ভ্যালুটাও কিন্তু পারলে মুখস্থ রাখার চেষ্টা করবে, কারণ অঙ্ক আসে এখান থেকে ডাইরেক্ট, তাহলে এটা ব্যবহার করে কিন্তু অঙ্ক করতে পারবে। বেশ, আমরা চলে আসছি এরপরে। দেখো এরপরের পাতা নম্বর হচ্ছে 853 পাতা। সেখানে দেখো রয়েছে যে A0 বলে একটা টার্ম রয়েছে। A0কে আমরা বলছি প্রথম বোর কক্ষপথ, তো তার ব্যাসার্ধ অ্যাকচুয়ালি ফার্স্ট বোর অরবিটাল রেডিয়াস। তো A0 এর ভ্যালু কি, ε0 এইচ স্কোয়ার বাই পাই এম ই স্কোয়ার। মানে এখানে যে আগের যে n গুলো পেলে, সেই n এ যদি 1 বসিয়ে দাও, n ছিল কি নাম্বার অফ অরবিটস, মানে কক্ষপথের সংখ্যা। তো সেখানে প্রথম কক্ষপথ মানে nটা 1 হবে নিশ্চয়ই, তাই জন্য তুমি যদি n এ 1 বসিয়ে দাও তাহলে A0 এর মান পাচ্ছ কি, ε0 এইচ স্কোয়ার বাই পাই এম ই স্কোয়ার। এবং এর ডাইরেক্ট আমি যদি এইচ এর মান বসাই, ই এম এই ভ্যালুগুলো বসিয়ে দাও সমস্ত কিছু, তাহলে দেখো A0 এর মান পেয়ে যাবে 0.53 ইন্টু 10⁻⁻10 মিটার, বা সেটাকে তোমরা লিখতে পারো 0.53 অ্যাংস্ট্রম হিসাবে। তো সেটার নিচে আমি আন্ডারলাইন করে রেখেছি। এই ভ্যালুগুলো একটু মুখস্থ রাখবে, আমাদের একদম ডাইরেক্ট এইভাবে প্রশ্ন আসতে পারে যে কত ভ্যালুটা, সেরকম লিখতে হতে পারে। এছাড়া এখান থেকে এই পাতা থেকে পড়ার রয়েছে যেটা যে হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তর শক্তি, দেখো আন্ডারলাইন করা রয়েছে, যেটাকে আমরা গ্রাউন্ড স্টেট এনার্জি বলি। তার ভ্যালু হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এই জিনিসটা দেখো এখান থেকে মনে রাখতে হবে। এবং এখানে একটা ছবি দেওয়া রয়েছে যে হাইড্রোজেনের যে শক্তি স্তর, প্রত্যেকটা কক্ষপথে শক্তি স্তরটি ছবি দেওয়া রয়েছে, পারলে এই ছবিটা তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা, পরের পাতায় যাচ্ছি। পরের পাতায় দেখো এখানে EN রয়েছে, একটু আবজা হয়ে গেছে ছবিটা, একটু ভালো করে খেয়াল করে দেখো। 854 পেজের একদম ফার্স্ট ইকুয়েশন, 13 নম্বর ইকুয়েশন রয়েছে EN ইকুয়াল -13.6 ইলেকট্রন ভোল্ট বাই n স্কোয়ার। এটা হচ্ছে তোমার বোর্ডের প্রত্যেকটা কক্ষপথের এনার্জি ভ্যালু ক্যালকুলেট করার জন্য ফর্মুলা। আমরা যে কক্ষপথের এনার্জি বার করতে চাইছি সেই কক্ষপথের নাম্বারটা আমি n এর জায়গায় বসাবো। তার মানে কি হলো, ফার্স্ট কক্ষপথ যেটাকে আমরা গ্রাউন্ড স্টেট এনার্জি বলি, সেখানে n1 হবে, তার মানে E এর ভ্যালু কত, -13.6 ইলেকট্রন ভোল্ট। যদি আমরা সেকেন্ড কক্ষপথে যাই তাহলে 13.6 বাই 2 স্কোয়ার।
থার্ডে গেলে বাই 3 স্কোয়ার, এরকমভাবে চেঞ্জ হতে থাকবে। প্রত্যেকটা কক্ষপথে আমরা এইভাবে এনার্জির ভ্যালুগুলো কিন্তু বার করতে পারবো জাস্ট এই ফর্মুলাটা দিয়ে। হলো, এখান দিয়ে আর কিছু পড়ার নেই। এরপরে চলে আসবো হাইড্রোজেন বর্ণালীতে। ভীষণ ইম্পর্টেন্ট, এখানে কয়েকটা সংজ্ঞা রয়েছে, সেগুলো আমাদের পরীক্ষায় লিখতে আসে। যেরকম প্রথম সংজ্ঞা হয়েছে যে পারমাণবিক বর্ণালী কাকে বলে। দেখো নিচে আমরা আন্ডারলাইন করছি পারমাণবিক বর্ণালী কাকে বলে এই জিনিসটা। তো এখানে জাস্ট যেটুকু ব্র্যাকেট করা রয়েছে এইটুকুই বললেই আমরা পারমাণবিক বর্ণালী পেয়ে যাবো, যে প্রিজম বা অন্য কোনো ব্যবস্থার সাহায্যে মুখ্যণ বাতি থেকে পাওয়া আলোর বিচ্ছুরণ ঘটানো হলে ওই আলো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী বিভিন্ন মৌলিক বর্ণে বিভাজিত হয়ে যায়, একে পারমাণবিক বর্ণালী বলে। একদম জাস্ট এইটুকু অংশ বললেই আমরা কিন্তু পারমাণবিক বর্ণালী ব্যাপারটা বোঝানো যাচ্ছে। বেশ, নেক্সট সংজ্ঞা হচ্ছে রেখা বর্ণালী কাকে বলে। রেখা বর্ণালী মানে কি না, যে সমস্ত বর্ণালী একে অপরের থেকে বিচ্ছিন্ন, ডিসক্রিট, কন্টিনিউয়াস নয়, ডিসক্রিট আছে, সেগুলোকে আমরা রেখা বর্ণালী বলছি। উজ্জ্বল রেখাগুলোর মাঝে কিছু কালো কালো জায়গা থাকে, অন্ধকার স্ট্রিপ থাকে, সেগুলোকে আমরা বলবো রেখা বর্ণালী। তো যেভাবে ছবি রয়েছে, তোমরা তো এক্সামে এভাবে ছবি আঁকতে পারবে না, জাস্ট মানে রেখা বর্ণালীটা যদিও আঁকা ভীষণ ইজি আর কি, যে জাস্ট বাকিটা ডার্ক করে দিয়ে ওই জায়গাগুলোকে সরু তুমি যদি লাইন দেখিয়ে দাও তাহলে ওটাকে লাইন স্পেকট্রাম তুমি দেখাতেই পারো ওরকমভাবে। নিরবিচ্ছ বর্ণালী তুমি বিভিন্ন রকম শেডিং করে বোঝাতে পারো, বিভিন্ন রকম শেডিং ইউজ করতে পারো, সেই শেডসগুলোকে তুমি কালার পাশে লিখে দিতে পারো বক্স করে করে, যে কোন শেডের জন্য তুমি কোন কালার ইউজ করছো, সেভাবে তুমি নিরবিচ্ছিন্ন বর্ণালীও দেখাতে পারো। যাই হোক, নেক্সট পরবর্তী পেজে আসছি, যেখানে সংজ্ঞা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী কাকে বলে। তো কি বলবো, কোনো উত্তপ্ত কঠিন আলোক উৎস, যেরকম টাংস্টেন বাতিকে যদি তুমি জ্বালিয়ে দাও, তাহলে টাংস্টেন নিয়ে সেটাকে কোনো একটা টিউবের মধ্যে রেখে যদি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে যে বর্ণালীটা পাওয়া যাবে তাকে আমরা বলবো নিরবিচ্ছিন্ন বর্ণালী। এবার কি হয় এটাতে, এটা বলতে হবে যে এতে আলো পর্দার উপরে অবিচ্ছিন্ন উজ্জ্বলতা সৃষ্টি করবে এবং মাঝে কোনো অন্ধকার অঞ্চল থাকে না। যেরকম আমরা লাইন স্পেকট্রামে পাচ্ছিলাম কি অন্ধকার অঞ্চল পাচ্ছিলাম, এখানে পাবো না, কন্টিনিউয়াস একটা লাইটের স্পেকট্রাম দেখবো, ডিফারেন্ট কালারের লাইট স্পেকট্রাম দেখতে পাবো, সেটাকে আমরা বলছি নিরবিচ্ছিন্ন বর্ণালী। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে যে আণবিক বর্ণালী কাকে বলে বা পটি বর্ণালী কাকে বলে, একই জিনিস, সেটাও দেখো ব্র্যাকেট করে দেয়া রয়েছে, যে এটা হচ্ছে কি না সরু উজ্জ্বল রেখার বদলে পর্দার উপরে কিছুটা প্রস্থ বিশিষ্ট একটা পটি তৈরি হবে এবং পটির মাঝে কিছু অংশ জুড়ে অন্ধকার থাকবে, এরকম জাস্ট রয়েছে আর কি। আচ্ছা, এটুকু বললে তাহলে 3-4টে মোটামুটি সংখ্যা এখান থেকে পাওয়া গেল, বর্ণালী অনুযায়ী ডেফিনিশনসগুলো পেলে। নেক্সট রয়েছে কি, যে হাইড্রোজেন বর্ণালীর বামা শ্রেণী। তো এটা তোমরা কেমিস্ট্রিতে নিশ্চয়ই পড়েছো, ক্লাস 11-এর কেমিস্ট্রিতে রয়েছে জিনিসটা। এবং এখানে এই ফর্মুলাগুলো জাস্ট আমার লাগবে, যে বামা শ্রেণী ফর্মুলা কি, এখানে আমরা ওয়েভলেন্থের ফর্মুলা পড়ি 1/λ ইকুয়াল আর, যেখানে আর হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট তোমরা জানো, ইন্টু 1/2² মাইনাস 1/n²। তো কি বলছে ফর্মুলাটা থেকে না, যদি হায়ার স্টেট থেকে কোনো ইলেকট্রন যদি আমাদের হাইড্রোজেনের 2 নম্বর কক্ষপথে এসে হাজির হয়, ইলেকট্রনগুলো হায়ার অরবিটস থেকে যদি সেকেন্ড অরবিটে এসে হাজির হয় নামে, তাহলে একটা এনার্জি বেরিয়ে যায়, তোমরা জানো। তো যে এনার্জিটা বেরোচ্ছে তার কত ওয়েভলেন্থ হবে, সেই ওয়েভলেন্থ ক্যালকুলেশনটা আমরা কিন্তু এই ইকুয়েশন থেকে বার করতে পারবো। এবং এখানে আমাদের মনে রাখতে হবে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু কত, 109706 পার সেন্টিমিটার। জাস্ট যেটুকু অংশ দাগানো হয়েছে এটুকু পড়লেই হবে। এবং 1/λ আমরা বলছি ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা। আচ্ছা, এবং বিভিন্ন যে সিরিজগুলো পাচ্ছ তোমরা, যে লিম্যান সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, এইগুলো একটু জাস্ট মানে ফর্মুলাগুলো একটু দেখে নিও, আমি খুব বেশি বলছি না, ওইটুকু জাস্ট ফর্মুলা দেখলেই চলবে, আর খুব একটা কিছু এখান থেকে পড়ার নেই। আচ্ছা, নেক্সট চলে যাবো যেটা রয়েছে পরীক্ষাতে, সেটা হচ্ছে হাইড্রোজেনের শোষণ বর্ণালী। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে পরীক্ষার জন্য। শোষণ বর্ণালী দেখো আমাদের পুরোটাই মোটামুটি দাগিয়েছি, পুরোটাই পড়ে নেবে শোষণ বর্ণালী কাকে বলে, পুরো জায়গাটাই পড়বে। এবং শোষণ বর্ণালী এবং নিঃসরণ বর্ণালী দেখো পরপর একসঙ্গে পাশাপাশি দেওয়া রয়েছে, শোষণ বর্ণালী, নিঃসরণ বর্ণালী, এই পুরোটাই একসঙ্গে পড়বে। জাস্ট এইটুকুই তোমাদের সিলেবাসে রয়েছে এবং তারপরে কিন্তু কিছু আর সিলেবাসে নেই। তো তাই জন্য জাস্ট অ্যাটমিক ফিজিক্স থেকে এইটুকু অংশ পড়লেই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু চ্যাপ্টারটা কভার হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কোনটুকু অংশ পড়লে হবে পুরো চ্যাপ্টারটার মধ্যে থেকে। খুব ছোট্ট একটা অংশ আমাদের এই পরীক্ষার জন্য রয়েছে। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। তোমরা সবাই পড়াশোনা করতে থাকো, সবাই খুব ভালো থাকো।